অনলাইনে জামাত শিবিরের বিরুদ্ধে বিএনপির কোটি কোটি টাকার প্রজেক্ট মুহূর্তের মধ্যেই ধরা খেয়ে গেল। আমসালা সব গেল, নাই। তো দর্শক, বিএনপি একটা উদ্যোগ নিয়েছিল, আপনারা মজা পাবেন ঘটনাটা শুনলে। এরা যে আসলে এদের পতন যে অনিবার্য, বিএনপি যে ধ্বংসের দিকে যাচ্ছে, এই বিএনপি দিয়ে যে আসলে ভালো কিছু হবে না, তার প্রমাণ আপনারা দেখতে পাবেন। এখন আমি কিছু দেখাচ্ছি। দর্শক, বিএনপি বা বাস্তবতা তো সবাই দেখছে যে এখন ভোটে জেতার আগে আপনাকে ফেসবুকে জিততে হবে, এবং শেখ হাসিনা মাঠে পরাজয়ের আগে ফেসবুকে পরাজিত হয়েছিল লাল প্রোফাইল পিকচার আর কালো প্রোফাইল পিকচারের খেলায়। এই জন্য বর্তমান একবিংশ শতাব্দীর তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে অনলাইনে ভালো করা এটা আপনার প্রিকন্ডিশন। আপনি অনলাইনে ভালো না করলে আপনি জীবনেও ভোটের মাঠে ভালো করতে পারবেন না। যারা এখনো এই ভুলের মধ্যে আছেন যে অনলাইন ওটা মাঠ না, ভুল। মাঠের আগে অনলাইন মাঠ নিয়ন্ত্রণ করে, মাঠকে প্রভাবিত করে। জেনজি সহ এখন বৃদ্ধ ভোটারদের ব্রেন ওয়াশ করে অনলাইন। অতএব অনলাইনে যদি আপনি জিততে না পারেন, আপনি কখনোই ভোটে জিততে পারবেন না। তো এই জায়গায় যেমন বিএনপির একটা মিসকনসেপশন ছিল যে ডাকসুতে হয়তো এই যে শিবিরের বট আইডি এসে ভোট দিবে, মজা করতো যে আসলে শিবিরের এত ভোট নেই, এগুলো বট। এই যে অনলাইনে যে হাইপ, ওটা বট, বাস্তবে ভোট নাই। কিন্তু দেখা গেল যে না, অনলাইনে যে হাইপ, মাঠেও ওই হাইপ। অনলাইনে একচাটিয়ে শিবির জিতত, মাঠে ওইটা জিত। অনলাইনে শিবির 80% ভোট পায়, মাঠেও 80% ভোট পায়। এটাই ঘটেছে। অর্থাৎ বিএনপির একটা শিক্ষা হয়েছে যে মাঠে জেতার আগে অনলাইনে জিততে হবে, তাছাড়া উপায় নেই। এই জায়গায় দর্শক, বিএনপি নড়ে চড়ে বসেছে যে না, অনলাইনে আমাদের ভালো করতে হবে। জামাত শিবিরের সাথে তো পারি না, পারতে হবে। এখন এখানে প্রতিদ্বন্দ্বী জামাত শিবির। এখন কি করা যায়? ওই যে সিআরআই যে উদ্যোগ ছিল আওয়ামী লীগের, যে অনলাইন যোদ্ধা তৈরি করা, অনলাইন অ্যাক্টিভিস্ট তৈরি করা, তাদেরকে বেতন দেওয়া। 6 লক্ষ অ্যাক্টিভিস্ট তৈরি করেছিল সিআরআই, আওয়ামী লীগ, এবং তাদেরকে বেতন দিত। কি করবা তোমরা? অনলাইনে কমেন্ট করবা, শেয়ার করবা এবং কন্টেন্ট বানাবা অমুক তমুক হাসিনার পক্ষে। 6 লক্ষ। দেখা গেল যে ওই 6 লক্ষ কাউকে পাওয়া যায় না, কিছুই করতে পারে না। 6 লক্ষ লোককে এত কোটি কোটি টাকা খরচ করে রেডি করলো, এই 6 লক্ষ লোক 6 লক্ষ রিয়াক্ট দেয় না, 6 লক্ষ শেয়ার হয় না। ওই 6 লাখ লোক যদি আওয়ামী লীগের পেজের কোন একটা নিউজ শেয়ার করে, 6 লাখ শেয়ার হয়, কিন্তু ওই 6 লাখের 6,000 খুঁজে পাওয়া যায় না, ফেল। তো বিএনপি ওই ব্যর্থ প্রজেক্ট আবার হাতে নিয়েছে। বিএনপির যে মিডিয়া সেল আছে, তারা উদ্যোগ নিয়েছে যে ট্রেনিং দেবে বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের লোকদেরকে। তো প্রথমে তারা 60 জন নেতা সিলেক্ট করেছে, তাদেরকে ট্রেনিং দিয়েছে। আমার কাছে ট্রেনিং এর খবর আছে। সেই ট্রেনিং এ 2 জন বক্তা এনেছে, সাইবার এক্সপার্ট, অনলাইন এক্সপার্ট। তারা কি শিখায় এগুলো নিয়ে আবার হাসাহাসি। আমাদের কাছে যারা তথ্য দিয়েছে তারা হেসে হেসে তথ্য দিয়েছেন। কিভাবে ফেসবুক আইডি খুলতে হয়, কিভাবে ইমেল আইডি খুলতে হয়। আপনি ফেসবুক আইডি খোলা শিখাচ্ছেন, অর্থ কি? মানে বট আইডি খোলার, ফেক আইডি খোলার ট্রেনিং দিচ্ছেন। দেখেন, যে দলকে ফেসবুক আইডি খোলা শিখাতে হয়, যে দলের নেতাদের ট্রেনিং দিয়ে ট্রেনার এনে, আপনি বুঝবেন যে এর চাইতে গর্ধব পৃথিবীতে নাই, ও জীবনেও পাস করবে না। যে ছেলে এবিসিডি পারে না, ওরে আপনি কিসের ইংরেজি পড়াবেন? এবিসিডি পারে না, অ্যালফাবেট পারে না, ওরে যদি আপনি ইন্টারমিডিয়েটে ইংরেজিতে পাস করাইতে চান, হবে?
ফেসবুক আইডি খোলা যাকে শেখাতে হয় ওর চাইতে গর্ধব আর দুনিয়ায় নাই। ফেসবুক আইডি খোলা শেখাতে হয় না। অনলাইনের এই যুগে যার মাধ্যমে কিছু হবে সে এমনি এমনি ফেসবুক আইডি খুলতে পারবে। ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের কেন্দ্রীয় নেতাদের 60 জনকে ফেসবুক আইডি খোলা শিখায়। এতটাই গর্ধব যে ফেসবুক আইডি খোলা শিখাতে হয়, মানে ওরা জীবনে কিছু পারবে না। এই হলো একটা মজার ঘটনা। আর দ্বিতীয় হচ্ছে আরো কি শিখানো হয়, আমাদের কাছে কিছু তথ্য আছে যে কমেন্ট করবা, সব জায়গায় কমেন্ট করবা। কমেন্টে দেখা যায় বিএনপির পেজেও কমেন্টে জামাত শিবির জিতে যায়, রিয়াক্টে জিতে যায়, বিএনপির পেজেও হা রিয়াক্ট, আর জামাতের পেজ জামাতের রিপোর্টে সব লাভ রিয়াক্ট। এখন তো সেখানে কি শিখানো, এই জন্য মজার ঘটনা কি কারণে ব্যর্থ হচ্ছে আমি আসছি সেদিকে। এখন কি বলবো, বলবো যে জামাতের ভোট 4%। দেখেন এতে আরো বোকা হয়ে যাচ্ছে তারা। কিভাবে? জনগণ জাতি দেখছে জামাতের ভোট 30-40%, আর সেখানে যদি ওদের ট্রেনাররা শিখায় যে 4% লিখে কমেন্ট করবা, তাহলে কি অবস্থা হবে বুঝেন? মানুষ ওদের কিন্তু পাগল ছাগল মনে করবে। ওরা ট্রেনিং দিয়ে পাগল হচ্ছে, ট্রেনিং দিয়ে মাথা মোটা হচ্ছে। মানুষ ট্রেনিং দিয়ে ভালো কিছু করা যায় না, ট্রেনিং দিয়ে আরো নষ্ট হচ্ছে, আরো মারা খাওয়ার দিকে যাচ্ছে। বুঝতে পারছেন ট্রেনিং দিয়ে কি করতে গিয়ে কি হয়ে গেল? এখন মজার বিষয় আছে, এখানে ফেসবুক আইডি খোলা শেখানো হয়, 4% ভোট জামাতের এইটা কমেন্ট করা শেখানো হয়, 60 জনকে ট্রেনিং দিয়েছে। এখানে মজার হিসাব আছে। হিসাব হচ্ছে তারেক রহমান এই, যেহেতু এটা বাস্তবতা, অনলাইনের জন্য বাজেট করেছেন, কোটি কোটি টাকা বাজেট করেছেন যে না অনলাইনে জিততে হবে, নইলে এই জেনজিদের অ্যাট্রাক্ট করা যাবে না। জামাত শিবির পুরো অনলাইন তাদের দখলে, আমরা কেন পারবো না, যত কোটি টাকা লাগে নাও। এটা তারেক রহমানের সিদ্ধান্ত, মিডিয়া সেল নাও। কিন্তু মিডিয়া সেলের লোকজন এই টাকা পয়সা সব মেরে খায়। সাপোজ 2 কোটি টাকা বাজেট, এখানে মনে হয় 20-30 হাজার টাকা খরচ করে বাকিগুলো সব মেরে খায়। মানে ওরা লুটপাটের আরেকটা সুযোগ পেয়েছে। তো এইভাবেই ওদের প্রজেক্ট গুলো সব জয় বাংলা হয়ে যাচ্ছে, আমচালা সব যাচ্ছে, কিছুতেই কোনো জায়গায় ভালো করতে পারছে না, পারবে না। মজার না বিষয়টা? তো দর্শক, ওদের কাউকে কাউকে শিখানো যে কন্টেন্ট ক্রিয়েট করবা, সুলাইমান অ্যানালাইসিসের মতো কন্টেন্ট ক্রিয়েট করবা। এই নাম বলে বিএনপির অনেকে, মিডিয়া সেলের অনেকে শিখায় এই যে প্রত্যেক দিন কতগুলো কন্টেন্ট বানায়, দেখছো? সে বলে তোমরা সব জামাত শিবিরের পক্ষে যায়, এবং মানুষ লক্ষ লক্ষ মানুষ দেখে, মিলিয়ন আর মিলিয়ন মানুষ দেখে। তা আমাদের বিএনপির সুলাইমান অ্যানালাইসিস দরকার, ইলিয়াস পিনাকির মতো কাউকে দরকার, কিন্তু পারে না। ক্যামেরা হাতে নিলে 1 মিনিটও কথা বলতে পারে না। ভাই এটা আসলে ট্রেনিং দিয়ে বাজেট করে আপনার ওই কোটি কোটি টাকা বাজেট করছেন, ওইটা লুটপাটের আরেকটা বন্দোবস্ত করে দিচ্ছেন। এটা হয় না, এটা অর্গানিক। আপনি যদি প্রকৃতপক্ষে রাজনীতি করেন, সঠিক রাজনীতি করেন, জনগণের জন্য রাজনীতি করেন, মেধা ভিত্তিতে রাজনীতি করেন, যেটা জামাত শিবির করছে, অটো তৈরি হবে। জামাত শিবিরের যত অনলাইন অ্যাক্টিভিস্ট দেখছেন, অনলাইনে তাদের রাজনীতি, এটা অটো তৈরি হয়েছে। তাদের কেউ এটা শিখিয়ে দেয়নি, কোনো ট্রেনিং নেই, কিচ্ছু না। এগুলো ট্রেনিং দিয়ে হয় না, এগুলো অর্গানিক হয়। তা আপনারা উল্টাপাল্টা চান্দাবাজি ছেড়ে জামাত শিবির মতো মেধাভিত্তিক রাজনীতি করেন, পড়ার টেবিলে আসেন, আপনাদের কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইনে রাজত্ব অটো তৈরি হবে। এইসব ট্রেনিং দিয়ে কোশ্চিন কালেও পারবেন না। দেখেন না, ধরা খেয়েছেন। আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যুগান্তকারী ঘোষণা দিয়েছেন। ডাক্তার শফিকুর রহমান একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে। একটা দল ক্ষমতা আসার জন্য নেতৃত্বের যে গুণাবলী দরকার, একজন ক্যারিসমেটিক ফিগার দরকার, একজন আইকনিক ফিগার দরকার, সেটা ডাক্তার শফিকুর রহমানের মধ্যে আছে। জামাত ইসলামের ওভারঅল লিডারশিপ কোয়ালিটি নিয়ে এখনো যথেষ্ট প্রশ্ন রয়েছে, বিশেষ করে লেজিসলেচার হিসেবে, সংসদ সদস্য হিসেবে জামাতের অধিকাংশ প্রার্থী যোগ্য নয় বলে আমি মনে করি। কিন্তু যোগ্যতা হয়ে যাবে। যাদেরকে যোগ্য বলে মনে হচ্ছে না, বা আমরা যাদেরকে অযোগ্য বলছি, তারাও যোগ্য হয়ে যাবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে।
চেয়ার পেলে, চেয়ারে বসলে মানুষ যোগ্য হয়। আওয়ামী লীগ বিএনপিতে এত যোগ্য লোক, হেভিওয়েট লোক কেন এসেছে? ক্ষমতার কাছাকাছি থাকলে তাদের কাছে অনেকেই আসে। তো জামাত ইসলামী এখন ক্ষমতার কাছাকাছি, কত পিএইচডি হোল্ডার জামাতের পেছনে ঘুরবে, জামাতের সহযোগী সদস্য ফর্ম পূরণ করবে, সাবেক সচিবরা কত ঘুরবে, সাবেক সেনাপ্রধানরা কত জামাতের রোকন হওয়ার জন্য লাইনে দাঁড়াবে, রিপোর্ট রাখা শুরু করবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। মানে আমরা যাদেরকে অযোগ্য বলছি সংসদ সদস্য হিসেবে, জামাতের নেতারা, জেলা আমির, জেলা সেক্রেটারি, বেশিরভাগই আসলে ওইরকম সংসদে যে আইন প্রণয়ন করার মতো কোনো কোয়ালিটি নেই। আইন, দর্শন এগুলো তারা বোঝে না, কিন্তু তাদের যে ত্যাগ, তাদের যে আন্তরিকতা, তাদের যে নিষ্ঠা, তাদের যে সততা, তাদের যে দাওয়াতি কাজের স্পিরিট, তার ফলেই কিন্তু আজকে জামাত এই ক্ষমতার কাছাকাছি। এবং এই ক্ষমতার কাছাকাছি আসার কারণেই যাদেরকে আমরা যোগ্য বলছি, সিনিয়র লয়ার, ব্যারিস্টার, সাবেক বিচারপতি, সাবেক সচিব, সাবেক সেনাপ্রধান, সাবেক বিমান বাহিনীর প্রধান, এরকম অনেকেই জামাত ইসলামীতে আসবে, যোগদান করবে। তখন এই যোগ্যতার অভাব আর থাকবে না, অভাব অটোমেটিক্যালি পূরণ হয়ে যাবে। আসলে আমি যে কথাটা আগে থেকেই বলছি, সব সমস্যার সমাধান টাকার ক্ষমতা, বা অধিকাংশ সমস্যার সমাধান। যেমন আপনার আকীদা খারাপ, এই থিওরি আমি অনেকবার দিয়েছি, এর সমাধান হচ্ছে ক্ষমতা। আপনি ক্ষমতায় আসলে আপনার আকীদা শুদ্ধ, আর ক্ষমতার বাইরে থাকলে আপনার আকীদা ফেরকায়ে বাতিলা। আপনি অনুকূলে পরিবেশে আসলে আপনি দ্বীনি ভাই, আর প্রতিকূল পরিবেশে থাকলে আপনি কাদিয়ানির ভাই। মওদুদিবাদী আর কাদিয়ানি, দুই ভাই। এটাই হচ্ছে বাস্তবতা, মানেন আর না মানেন। তো এই জায়গায় ডাক্তার শফিকুর রহমানের টুপির স্টাইল, তার পাঞ্জাবি জুতার স্টাইল অতীতের জামাতের আমিরদের সাথে মিলে না, একদম সিম্পল। কিন্তু আসলে তিনি ক্যারিসমেটিক ফিগার। একটা দলকে ক্ষমতায় আনার জন্য যে ধরনের আইকনিক ফিগার দরকার হয়, ডাক্তার শফিকুর রহমান সেই আইকনিক ফিগার। জামাত ইসলামী তাদের ফিগার পেয়ে গিয়েছে। দ্য পারসন ইজ ডাক্তার শফিকুর রহমান। তিনি জামাত ইসলামীকে সাহসিকতার সাথে সংস্কার করছেন। একদিকে রাষ্ট্র সংস্কারের জন্য জামাত ইসলামী অনর রাজপথে আছে, আর একদিকে নিজ দল সংস্কার করে জামাত ইসলামী 2.0 কায়েম করেছেন। আপনাদের আলামত দেখেছেন, লোগো পরিবর্তন, এবং জামাতকে যেভাবে গণমুখী করতে পেরেছেন, জামাতকে যেভাবে ইনক্লুসিভ করতে পেরেছেন, এবং জামাত যেভাবে জনগণের সমর্থন পাচ্ছে, এটা অভূতপূর্ব, নজিরবিহীন। ডাক্তার শফিকুর রহমানের সাহসী সিদ্ধান্তের ফলে এটা হয়েছে, যেটা তিনি ডাকসুতে এক্সপেরিমেন্ট করেছেন। তো এই জায়গায় শুধু নিজ দল সংস্কার এবং রাষ্ট্র সংস্কার না, রাষ্ট্র সংস্কারও নিশ্চিত করছেন এবং নিজ দল সংস্কার অলরেডি করছেন। যেমন এই যে যারা রোকন না, অমুসলিম, নতুন জামাতে এসেছে, যার সহযোগী সদস্য ফর্ম পূরণ করেই এমপি ক্যান্ডিডেট, এই কালচার জামাতে হচ্ছে। আরো বিভিন্ন জায়গায় নমিনেশন দিবে। এই সংস্কারের কথা আমরা দীর্ঘদিন বলে আসছিলাম, যে রাজনৈতিক বা গণতান্ত্রিক রাজনীতিতে জামাতের এই জায়গাটা আরো ফ্লেক্সিবল করতে হবে। আপনি রোকন ছাড়া নমিনেশন দিবেন না, এটা হবে না। আপনার সাবেক সচিব, সাবেক সেনাপ্রধানকে ধরে আপনার 5 মিনিটের মধ্যে নমিনেশন দিতে হবে। 2 মিনিট আগে সহযোগী সদস্য ফর্ম পূরণ করেছে, 5 মিনিটের মধ্যে নমিনেশন দিতে হবে। আপনাকে মন্ত্রী বানাতে হবে সুলাইমান চৌধুরীকে, যিনি অনেক বছর এবি পার্টি করেছেন। অবশ্য সুলাইমান চৌধুরী আমিরে জামাতের ইঙ্গিতেই আবার জামাত ইসলামীতে ফিরেছেন, যে জামাত যদি সত্যি এবার সরকার গঠন করতে পারে, সে মন্ত্রণালয়ে এবি পার্টির সাবেক আহ্বায়ক সুলাইমান চৌধুরীকে রাখা হবে। তিনি কিন্তু এখন জামাত ইসলামীতে নতুন ভাবে আবার তাকে রোকন হতে হবে। তিনি রোকন হবেন, তিনি অনেক প্রবীণ রোকন, তার জন্য এবং শিক্ষিত মানুষ, তার জন্য রোকন হওয়ার ব্যাপার না। রিপোর্ট রাখবেন এবং কোরআন হাদিস তো পড়েন নিঃসন্দেহে। আর মৌলিক
রোকন শপথ যে কোনো সময় তাকে দিয়ে দেয়া যায়, জাস্ট রিপোর্টটা ফরজ ওয়াজিব এটা ঠিক আছে কিনা দেখলেই হয়। কারণ ইসলামী আন্দোলন একামতুদ্দিন এটা তিনি বুঝেন, এটা বুঝে শুনে আগে রোকন হয়েছিলেন, তিনি এটা বুঝেন, এই কনসেপ্ট ক্লিয়ার। কেতাব সব পড়া তার, একবার না অনেকবার পড়া, আর কিছু আয়াত হাদিস ভুলে গেলে ওইটা মুখস্থ করা। তো দর্শক, এই জায়গায় আমিরে জামাত শুধু রাষ্ট্র সংস্কার এবং নিজ দল সংস্কার না, আর অনেক বিষয় সংস্কার করছেন। যেমন আপনি যদি দেখেন যে ক্ষমতায় আসতে হলে ৭১ প্রশ্নের মীমাংসা করতে হবে। এখন মীমাংসাটা কিন্তু আমি বলছি না যে এই ক্ষমা চাওয়ার যে ড্রাফট তৈরি করা হচ্ছে ওইটা, তা না। আপনাকে শহীদ মিনারে, স্মৃতিসৌধে এবং বধ্যভূমিতে বিভিন্ন জায়গায় যেতে হবে। তারপর ক্ষমতা আসার পর প্রয়োজন অনুযায়ী আপনাকে রেজলিউশন করতে হবে। তো এই যে ৭১ প্রশ্নের সমাধান, এটারও উদ্যোগ নিয়েছেন। এর মানে ক্ষমতা আসার সব প্রস্তুতি ডাক্তার শফিকুর রহমান সম্পন্ন করেছেন, কোনো হীনমন্যতা নেই। অতীত ভুলে দেশ গড়ার নীতি গ্রহণ করেছে। এই অতীত ভুলে এটা নানান ব্যাখ্যা আছে। একটা দিক হচ্ছে যে ৭১ বা নানান কিছু, ওখানে আমরা ভুল করলেও ক্ষমা চাইতেও রাজি, কোনো সমস্যা নেই। আমরা দেশ গড়বো, কল্যাণ রাষ্ট্র করবো, অতীত নিয়ে খোঁচাখুচি এটা চলবে না। দেশ গড়াটাই প্রধান লক্ষ্য, মানুষের সমস্যা সমাধান, বেকারত্ব সমস্যার সমাধান, এটাই আমাদের রাজনীতি। জনগণের মুক্তি ও বৈষম্যহীন ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে জামাত। তাই গণমানুষের পরিপূর্ণ মুক্তির আগ পর্যন্ত আমরা কোনোভাবেই থামবো না, আমাদের কেউ থামাতে পারবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সত্যি ডাক্তার শফিকুর রহমানকে কেউ থামাতে পারবে না, এবং তার নেতৃত্বেই বাংলাদেশ জামাত ইসলামী মঞ্জিলে মকসুদে পৌঁছাবে, ঠেকানোর সাধ্য কারণেই। এরপরে দেখবেন সবচেয়ে আলোচিত যে প্রশ্নটা, আমি যে প্রশ্ন অনেকবার রেজ করেছি, যোগ্য লোক আছে কিনা। ওই যে আপনার ক্ষমতায় আসলে আপনার আকীদা শুদ্ধ হয়ে যায় অটো, ওরকম যোগ্য লোক অটো এসে যাবে। আওয়ামী লীগ, বিএনপি, এদের কি মেধাবীদের জন্য আলাদা কোনো ট্রেনিং সেন্টার আছে? তো সবচেয়ে মেধাবী যোগ্য লোকজন এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ, বিএনপিতে। সাবেক সচিব, সাবেক সেনাপ্রধান, বড় বড় আইনজীবীরা বেশিরভাগ কিন্তু আওয়ামী লীগ, বিএনপিতে স্টিল নাও। কিভাবে পেরেছে? ক্ষমতায় গেছে, এরা লাইন ধরেছে। জামাত ইসলামীতে অলরেডি লাইন শুরু হয়ে গেছে। ছাত্র শিবিরের গোয়েন্দা বিভাগের ভয়ে দিশেহারা অবস্থা হয়ে গেছে র এবং মোসাদের সদস্যদের। যে ছাত্র শিবির শেখ হাসিনার গদি তছনছ করে দিয়েছে, সেই শিবিরকে বলে গুপ্ত শিবির। কেন তারা এটি বলে এবং কেন র এবং মোসাদ দিশেহারা, শেখ হাসিনা কেন তাদের আইডেন্টিফাই করতে পারে নাই, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন তাদের কাছে নাস্তানাবুদ হয়েছে তাদের পরিকল্পনার কাছে, সেই বিষয়টি আমি বলবো। তার আগে বাংলাদেশের উপরে ভারত তার আধিপত্যবাদ কায়েম রাখার জন্য দীর্ঘদিন ধরে পাহাড়ে যে অশান্তি সৃষ্টি করে রেখেছে, ভারতের এই কাজে ইন্ধন জুগিয়েছে, সহযোগিতা করেছে। বাংলাদেশের যত বাম আছে সমস্ত বামগুলো এবং বামপন্থী দুটি পত্রিকা আছে, প্রথম আলো এবং ডেইলি স্টার, এরা প্রতিনিয়ত পাহাড়ে বাঙালিদের সাথে পাহাড়িদের সংঘর্ষ বাঁধিয়ে দেওয়ার জন্য এবং পাহাড় থেকে বাঙালিদেরকে ফিরিয়ে আনার জন্য, সেনাবাহিনী ফিরিয়ে আনার জন্য, পাহাড়কে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য হেন কোনো ষড়যন্ত্র নাই, হেন কোনো প্রচেষ্টা নাই যা এদেশীয় বাংলাদেশি নামধারী বাম সংগঠনগুলো এবং প্রথম আলো এবং ডেইলি স্টার করে নেই। তারই ধারাবাহিকতায় গত 2 দিন আগে নতুন করে আবার উত্তেজনা দেখা দিয়েছে পাহাড়ে। এত মর্মান্তিক উত্তেজনা, আপনারা জানেন যে সন্তু লারমার সময় তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড পাহাড়ে চালাতো, তারই প্রেক্ষিতে সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। শেখ হাসিনা সরকার সন্তু লারমার সাথে শান্তি চুক্তি করেছিল। সেই শান্তি চুক্তির পরেও, শান্তি চুক্তির আড়ালে এই সুযোগ নিয়ে সন্তু লারমা পাহাড়কে তথা ওই 3 পার্বত্য জেলাকে ভারতের সাথে একীভূত করার জন্য,
তারা ভারতের সাথে মিশে যাওয়ার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। সন্তুলার মা আজ নাই, তার প্রেতাত্মারা, তার উত্তরসূরিরা আজ ঠিকই বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করার জন্য, পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করার জন্য তারা ভারতের সাথে একীভূত হতে চায়, ভারতের সাথে তারা থাকতে চায়। এই মর্মে যখনই সুযোগ পায় কোনো না কোনো সুতায় তারা মাথাচাড়া দিয়ে ওঠে। সম্প্রতি নতুন করে আবার তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়েছে। একজন মারমা মেয়ে ধর্ষিত হয়েছে, সেই ধর্ষণের ঘটনায় তারা নতুন করে আন্দোলন, সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। সেনাবাহিনী 144 ধারা জারি করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। সেনাবাহিনীর উপরে তারা হামলা চালিয়েছে। এটি আপনাদের জেনে রাখা দরকার যে কত ঠুনকো অজুহাতে তারা এরকম আন্দোলন, সংগ্রাম এবং অবরোধ শুরু করেছে। যে মারমা মেয়েটি ধর্ষিত হয়েছে সেই ঘটনায় 5 জনকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এই 5 জনের ভিতরে 2 জন হিন্দু, 2 জন চাকমা এবং 1 জন মারমা। অথচ এরা কিন্তু গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে। এই ঘটনার পরে মুসলমানদের দোকানপাটে হামলা চালানো হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, মসজিদে হামলা চালানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, মুসলমানদের উপরে হামলা চালানো হয়েছে এবং মুসলমান বাঙালিদেরকে বেছে বেছে সেখানে হামলা করা হচ্ছে এবং তাদেরকে সন্ত্রাসী হামলা চালিয়ে তাদেরকে আহত করা হচ্ছে। তার মানে কি? তার মানে ওই কিছুদিন আগে যে ইসকন যেটা শুরু করেছিল, ওইটা যখন ইউনূস সরকারের বিশাল দক্ষতায় ব্যর্থ হয়েছে, নতুন করে আবার তারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য তারা এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। আবার এর যে ঘটনা পরম্পরা আছে, এটার যে গ্রাউন্ড আছে, দেখুন ত্রিপুরার রাজা তিনি কি বলেছেন দেখুন। তিনি বলেছেন যে ইন্দোনেশিয়া থেকে যেমন পূর্ব তিমুর আলাদা করা হয়েছে, তেমনি আমরা বসে থাকতে পারি না। পাহাড়ের লোকজন আমাদের কাছে সাহায্য চাচ্ছে, তারা ভারতের সাথে একীভূত হতে চাচ্ছে। আমি জানি না কেন ভারত সরকার এখনো দেরি করছে। এটি মক্ষম সময়, অতি দ্রুত তাদেরকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হোক, ভারতের সাথে তাদেরকে আলাদা করা হোক। দেখুন, এবং এটি এই কথারও একটা গ্রাউন্ড আছে, তারও সত্যতা আমরা পেয়েছি পাহাড়ি এই যুবকের কথায়। দেখুন সে কি বক্তব্য দিচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে এখান থেকে আমরা আওয়াজ তুলছি যে যতক্ষণ অব্দি পার্বত্য চট্টগ্রাম ভারতের অন্তর্ভুক্ত না হয়, ততক্ষণ অব্দি সেনাবাহিনী পার্বত্য অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। তার পরিষ্কার বক্তব্য, তারা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে তারা মিলে যেতে চায়, তারা ভারতের সাথে থাকতে চায়। এটি নিঃসন্দেহে দেশদ্রোহিতার শামিল, দেশের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র। আমি জানি না আমাদের সেনাবাহিনী, আমাদের প্রশাসন কেন এখনো চুপ করে বসে আছে এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এটি আমাদের বুঝে আসছে না। কেন প্রথম আলো এবং ডেইলি স্টারের কথা মতো সেখান থেকে পাহাড়ি বাঙালি সেটেলার, তারা অলরেডি বলেছে যে বাঙালিরা সেখানে সেটেলার, তাদেরকে পাহাড় থেকে সরিয়ে আনতে হবে, সেনাবাহিনী সরিয়ে আনতে হবে। সেনাবাহিনী এবং বাঙালিদেরকে সেখান থেকে সরিয়ে আনলেই তাদের উদ্দেশ্য সফল হয়ে যায়। এই বাম রাজনৈতিক নেতাগুলো এবং আমাদের দেশের তথাকথিত যে 2টি পত্রিকা, এরা কখনোই চায় না বাংলাদেশ থাক, স্বাধীন থাক। তারা সব সময় চায় বাংলাদেশ ভারতের সাথে বিলীন হয়ে যাক। যাই হোক, যখন এই অবস্থা, তখন আমাদের ফখরুল ইসলাম আলমগীর ভাই তিনি আছেন আর এক চিন্তায়। তিনি বেহুশ হয়ে গেছেন, তিনি অস্থির হয়ে গেছেন, তিনি কান্না করতে পারছেন না মানুষের সামনে শুধু, কিন্তু তার হৃদয়ের ভিতরে যে আহাজারি চলছে, যে নোনাজারি চলছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির জন্য। দেখুন তিনি কি বলেছেন। তিনি বলেছেন যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি নিষ্ক্রিয় থাকার কারণে পুরা সুবিধা ফায়দা হাসিল করছে জামাত ইসলাম। বিএনপির এটি সহ্য হচ্ছে না, ফখরুল ইসলাম আলমগীরের এটি সহ্য হচ্ছে না। জামাত চলে যাবে সামনে, যার কারণে নিজের নাক কেটে হলেও জামাতের যাত্রা তাদেরকে ভঙ্গ করতে হবে। তারা দিনে দিনে প্রতিদিন
জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে একটু একটু করে, প্রতিদিন জনবিচ্ছিন্ন হলেও তাদের কিচ্ছু যায় আসে না। জামাতের যাত্রা এখান থেকে ভঙ্গ করতে হবে। অস্থির হয়ে গেছে তারা। এই রাজনীতি আমরা দেখতে চেয়েছিলাম? 5 আগস্টের পরবর্তী সময়ে বিএনপি এই রাজনীতি করবে, এটি আমরা ভাবতে আমাদের খুব কষ্ট হয়, আমাদের লজ্জা লাগে ভাবতে যে বিএনপির রাজনৈতিক দেউলিয়াত্ব কোথায় গিয়ে থেমেছে। এই হলো বিএনপির অবস্থা। সেই বিএনপি জামাত ইসলামকেও সহ্য করতে পারছে না যে তারা সেকেন্ড পজিশনে থাক, তারা আওয়ামী লীগকে নিয়ে আসবে। আওয়ামী লীগ তাদের খুব পছন্দ, জাতীয় পার্টি তাদের খুব পছন্দ। জাতীয় পার্টি থাকলে কোনো অসুবিধা নাই, কারণ খুব সিম্পল, চোর চোরকে ভালোবাসবে, এটি স্বাভাবিক, চোরে চোরে মাস্তুতো ভাই। যাই হোক, এবার ওই কথায় ফিরে আসি যে কথা দিয়ে শুরু করেছিলাম। আপনারা জানেন 5 আগস্টের পূর্ববর্তী সময়ে শেখ হাসিনা পতনের যে আন্দোলন চলছিল, তার আগে থেকেই ছাত্র শিবির ছাত্র লীগের দুর্গের ভিতরে ঢুকে গিয়ে, তারা তাদের ঘরের ভিতরে ঢুকে গিয়ে তাদের সমস্ত সংবাদ আন্দোলনকারীদের, বিপ্লবীদের কাছে এনে দিয়েছে, নিজেদের জীবন বিপন্ন করে। এটি পৃথিবীর ইতিহাসে সমস্ত গোয়েন্দা সংস্থার লোকগুলো এটা করে থাকে, বড় বড় গোয়েন্দা সংস্থার লোকগুলো এটি করে থাকে। ভারত দক্ষিণ এশিয়ায় তার প্রভুত্ব, তার রাজত্ব কায়েম রেখেছে কোনটার বলে? তাদের গোয়েন্দা বিভাগের বলে, তাদের সক্রিয় গোয়েন্দা বিভাগের কারণে। রয়ের যে নিখুঁত নিশানা, নিখুঁত পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা দিয়ে তারা তাদের প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে, তাদের পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে, তাদের ক্ষমতাকে খর্ব করে দিয়ে সেখানে আধিপত্যবাদ কায়েম করেছে। কিসের জন্য? তাদের গোয়েন্দাগিরি দিয়ে। সারা পৃথিবীতে ইসরায়েল তাদের গোয়েন্দাগিরি, তাদের প্রভুত্ব বহাল রেখেছে। এটি কিসের মাধ্যমে? তাদের নিখুঁত গোয়েন্দাগিরির মাধ্যমে। তারা শত্রুর ঘরের ভিতরে কোন পথ দিয়ে ঢুকে যাচ্ছে শত্রু কিচ্ছু বুঝতে পারছে না। কয়েকদিন পরে দেখা যাচ্ছে সেই জায়গা, সেই অঞ্চল ইসরায়েলের এলাকায় চলে আসছে, ইসরায়েলের দখলে চলে আসছে। ছাত্র শিবির ঠিক সেই কাজটি করেছে। ছাত্র শিবির, ছাত্রলীগ কোথায় কোথায় থাকতো, তাদেরকে যেদিন ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়, আপনাদের মনে আছে নিশ্চয়, কোথায় ছাত্রলীগ লুকিয়ে ছিল, এই সংবাদগুলো কারা এনে দিয়েছে? ছাত্রদল এনে দিয়েছে। তারা তো ধরতেই পারে নাই, ওটি বুঝতেই পারে নাই তারা এটা। সেই ছাত্র শিবিরকে সর্বপ্রথম 5 আগস্টের পরবর্তী সময়ে, একেবারে 5 আগস্টের কয়েকদিন পরেই, সম্ভবত 8 তারিখে বা 9 তারিখে, বিরানি আলম প্রথম, আমার মনে আছে তার পোস্টটা, প্রথম সে ছাত্র শিবিরকে মুনাফিক হিসেবে আখ্যায়িত করে। কোন চরিত্রের মানুষ এরা? এবার চিন্তা করুন, যে যারা নিজেদের জীবনকে বাজি রেখে শত্রুর সমস্ত তথ্য, ইনফরমেশন, তার ঘরের খবর, তার প্ল্যান, পরিকল্পনা, তার রসদের খবর এনে দিল। পৃথিবীর বুকে এমন কোন বেঈমান, বিশ্বাসঘাতক কোন মানুষ আছে, কোন শাসক আছে যে সেই গোয়েন্দা বাহিনীকে তারা মুনাফিক বলে বা তাদেরকে তিরস্কার করে পুরস্কার দেবার পরিবর্তে? সবাই এই গোয়েন্দা সংস্থাকে পুরস্কার দেয়। ইরানের যুদ্ধে আমরা যেটা দেখেছি, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পাঠানো হয়েছিল, যদিও তারা ধরা পড়ে গিয়েছে, কিন্তু ইসরায়েল পরবর্তীতে তাদের কি করেছে? পুরস্কৃত করেছে তাদের পরিবারকে। আর ঠিক আমাদের বাংলাদেশে তার ব্যতিক্রম, যে ছাত্র শিবির তার জীবনের মায়া ত্যাগ করে র এবং মোসাদের চোখকে ফাঁকি দিয়ে, রকে নাস্তানাবুদ করে দিয়ে, মোসাদকে নাস্তানাবুদ করে দিয়ে, তারা তাদের নিখুঁত পরিকল্পনার মাধ্যমে ছাত্র লীগকে ক্যাম্পাস ছাড়া করেছে, দেশ ছাড়া করেছে, করতে সহযোগিতা করেছে। তাদেরকে পুরস্কৃত করে, যেখানে তাদেরকে পুরস্কার দেবার কথা সেখানে তাদেরকে তিরস্কার করা হচ্ছে, বলা হচ্ছে গুপ্ত শিবির। হায় সেলুকাস! যারা নিজেদের কোনো যোগ্যতা নাই, মেধা নাই, নিজেদের কোনো বিভাগওয়ারি পরিকল্পনা নাই, নিজেদের ক্যাডার ভিত্তিক কোনো রাজনীতি নাই, শুধুমাত্র ধরো, মারো, খাও, চাঁদাবাজি করো, এই যাদের একমাত্র নেশা, তারা যারা ক্যাডার ভিত্তিক রাজনীতি করে, যারা এইভাবে গোয়েন্দাগিরির মাধ্যমে, গোয়েন্দা বিভাগ সৃষ্টির মাধ্যমে
শত্রুকে নাস্তানাবুদ করে, তাদেরকে বলে গুপ্ত শিবির। ওই পর্যায়ে যেতে হলে, ছাত্র শিবিরের এই গোয়েন্দা কার্যক্রমের এই পর্যায়ে যেতে হলে তোমাদের আরো 100 বছর রাজনীতি করতে হবে। মাইন্ড ইট, এটি বলে দিলাম, তোমরা লিখে রাখতে পারো। ছাত্র শিবিরের সমকক্ষ হতে হলে, তাদের পিছনে একেবারে খুব নিকটে যেতে হলে, সামনে নয় নিকটে যেতে হলেও তোমাদেরকে আরো 100 বছর রাজনীতি করতে হবে। জামাত শিবির যাই করে সেটা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়। জামাত এখন নতুন নতুন লক্ষ্য সেট করছে, নতুন পদ্ধতিতে নতুন কিছু সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাচ্ছে, যার মধ্য দিয়ে এক কথায় বলে রাজনীতিতে জামাত চমক দেখাতে যাচ্ছে। সবাই চমকে উঠবেন যে জামাত কি করলো, এত স্বল্প সময়ের মধ্যে কি করে ফেললো। নানান অযাচিত বিতর্কের কবর রচনা করতে যাচ্ছে জামাত, কারো ফাঁদে পা দিবে না। যেমন জামাতকে বিতর্কিত করার কিছু ফাঁদ আছে। একটা হচ্ছে শুভাকাঙ্ক্ষী সেজে কি, যে ভাই আপনার ক্ষমা চান, এটা জাফরুল্লাহ চৌধুরীরা বলতো, অনেকেই বলতো ক্ষমা চান, ক্ষমা চাইলে জামাত দুধের দোয়া, এত ভালো দল, ক্ষমা চান। কিন্তু এটা অনেকের একটা শয়তানি, কারণ ক্ষমা চাইলে অনেকে বলবে যে এবার আত্মস্বীকৃত রাজাকার, আর ক্ষমা চাইলে অনেক প্রশ্নের সাথে জড়িত। আপনি ক্ষমা চাইলেন, এখন কার ভুলের জন্য ক্ষমা চাইলেন? নিজামী মুজাহিদ গোলাম আজমের ভুলের জন্য? তাহলে তাকে যার ভুলের জন্য ক্ষমা চাইলেন তাকে আপনার ধারণ করতে পারবেন না। এবং জামাত ব্যক্তিগতভাবে যারা ফৌজদারি অপরাধ করেছে এটার ক্ষমা হয় না, সেটা বিচারের জন্য আপনার তালিকা দেন, আপনার কোঅপারেট করেন। মৌখিক ক্ষমা চাইলে বলবে রেজুলেশন করেন, রেজুলেশন চাইলে তারপরে বলবে এখন ৭১-এ আপনাদের তালিকা দেন কারা কি করেছে, একদম ফ্রেশ হন। মানে এটা কোনো শেষ নাই, এটা একটা শয়তানি সার্কেল। তো দর্শক, এই জায়গায় হ্যাঁ আবার জামাত এই ইস্যুটা সমাধানও করতে চায়, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় আসতে যাচ্ছে। সেই জায়গায় দর্শক জামাত ইসলামী অত্যন্ত সূক্ষ্মভাবে এগোচ্ছে, এক কথায় চমক দেখাচ্ছে, সমস্যার সমাধানও করছে, ৭১ প্রশ্নে বিতর্কিত রাখছে না। আবার কেউ জামাতকে ট্যাগ দেওয়ার একটা নতুন ফাঁদ বা একটা ফাঁদে ফেলবে, ওই ফাঁদেও পা দিবে না। আবার জামাতের লোগো নিয়ে বিতর্ক, এটা ওইটা, জামাত এইটা করছে, ইসলামী দল আছে কি নাই, ইসলাম থেকে খারিজ হয়ে যাচ্ছে, সেকুলার দল হয়ে যাচ্ছে, আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম বাদ দেওয়ার পর আওয়ামী লীগ সফল, এভাবেও জামাত সফল হবে কিন্তু ইসলাম থাকবে না। নানান প্রশ্ন। তো সব প্রশ্ন উপেক্ষা করে বা সমাধান করে জামাত ইসলামী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। জামাত শিবির যাই করে, এক কথায় যদি বলি, রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। এক সময় একদম জামাতের ইন্টারনাল আলোচনার বিষয় যা ছিল, যেগুলো নিয়ে জামাতের জনশক্তিদের আগ্রহ ছিল না, জাস্ট নির্বাহী পরিষদ আর মজলিসি শুরা করম পরিষদের আগ্রহ ছিল, সেটা এখন রুহুল কবির রিজভির আগ্রহ, সেটা এখন মির্জা ফখরুলের আগ্রহ, এমনকি হয়তো বা তারেক রহমানের আগ্রহ। তো দর্শক, সমকাল একটা রিপোর্ট করেছে অসাধারণ, ৭১-এ ভুল স্বীকারে দ্বিধা, তবে লক্ষ্য কল্যাণ রাষ্ট্র। তা জামাতের নতুন লক্ষ্য কল্যাণ রাষ্ট্র, এটা ৮ সাল থেকে জামাত বলে আসছে। এটা জামাতের লোকজন অনেকে ঘুরপাক খাচ্ছে। দেখেন, জামাত ইসলামী চোখ বুঝে, কেউ বিভ্রান্ত হবেন না, জামাত ইসলামী বিয়ন্ড রিজনেবল ডাউট একটা ইসলামী সংগঠন। তারা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়, ইসলাম কায়েম করতে চায়। এই বিষয়ে জামাতের কারো মধ্যে কোনো ইখতিলাফ থাকাই উচিত না, সন্দেহাতীত ভাবে এটা সত্য। জামাতের, আপনি যদি জামাত করতে চান, রোকন হতে চান, রিপোর্ট রাখতে, এগুলোকে আপনাকে মুখস্থ করতে হবে, শিখতে হবে। জামাত একটা বিপ্লবী সংগঠন, আপনাকে চূড়ান্ত জেহাদের জন্য প্রস্তুত থাকতে হবে, আপনাকে জেহাদের আয়াত মুখস্থ করতে হবে, এবং সবসময় আল্লাহর জন্য নিজের জীবন দেয়া, জেহাদের জন্য প্রস্তুত থাকা। জামাত ইসলামী ওই দল, এই জায়গা কেউ ভুলবেন না, ভুললে আপনি সব গেছেন, আমসালা সব গেছেন। আর নির্বাচনী রাজনীতি এটা একটা সাময়িক রেমেডি, এটা আজকে আছে কাল নাই। এটা সফল আপনি হতেও পারেন, নাও হতে পারেন, সফল হলেও 2 দিন পর ক্ষমতা চলে যেতে পারে। কিন্তু আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করার যে আন্দোলন, যেটা ফরজ, এই জায়গায় আপনার সফলতা ব্যর্থতা।
তো এখন এই যে লোগো পরিবর্তন, কল্যাণ রাষ্ট্র, এগুলো হচ্ছে জাস্ট সাময়িক রাজনৈতিক কিছু এজেন্ডা। যেমন হতে পারে আগামী নির্বাচনে জামাতের ম্যানিফেস্টো থাকবে কল্যাণ রাষ্ট্র, এবং 10 বছর পর 41 সালের পর জামাতের ম্যানিফেস্টো থাকবে ইসলামী রাষ্ট্র, শরিয়া ভিত্তিক রাষ্ট্র। এখন বলবে যে না, আমরা শরিয়া আইন কায়েম করবো না, 20 বছর পর বলবে অবশ্যই আমরা শরিয়া আইন কায়েম করবো। এটা যখন যেটা প্রয়োজন, স্থানকাল পাত্রভেদে, ইসলামের বৃহত্তর স্বার্থে, হিকমত অনুযায়ী, এবং আল্লাহর সুন্নাত, আল্লাহ রাসূলের সুন্নাত, এটাই ওভারনাইট সবকিছু হয় না। আপনি যদি রাসূলের মাক্কি জীবন, মাদানী জীবন বিশ্লেষণ করেন এবং মাক্কি জীবন, মাদানী জীবনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, মদ হারাম করা প্রক্রিয়া ইত্যাদি দেখেন, ওভারনাইট কিছু হয় না। জামাত সেই প্রক্রিয়ার মধ্যে আছে। এখন শর্ট টার্ম প্রক্রিয়ার ক্ষেত্রে, শর্ট টার্ম সিদ্ধান্তের ক্ষেত্রে ইজতিহাদের সুযোগ আছে। সেই জায়গায় আপনি কল্যাণ রাষ্ট্র কেন, এর চাইতো অন্য কোন রাষ্ট্র, যে কল্যাণ রাষ্ট্র আপনি পারলেন না, যা সব নেতৃত্ব সাপ্লাই করবো, আর কিছু পারবো না আমি, এটা হতে পারতো। তো দর্শক, জামাতের নতুন লক্ষ্য কল্যাণ রাষ্ট্র, এটা হচ্ছে নির্বাচন কেন্দ্রিক লক্ষ্য। কিন্তু জামাত ইসলামীর মূল লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য এটা না। জামাত ইসলামীর চূড়ান্ত লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি, ইসলামী আন্দোলন, একামতি দিন, জিহাদ। ইমাম মাহাদির নেতৃত্বে সারা পৃথিবীতে ইসলাম কায়েম করবে, সে ইসলামের পক্ষে থাকবে জামাত। এইসব বিষয় আবার ভুলে যায় না, অতি রাজনীতিক হতে যায়। তো জামাতের নতুন লক্ষ্য কল্যাণ রাষ্ট্র। দর্শক, এরপরে তবে হ্যাঁ, জামাতের মধ্যে বিচ্যুতি আছে, এগুলো সংশোধন হবে। নতুন কোন মুজাদ্দিদ এসে জামাতকে পিউরিফাই করে যাবে, সবকিছু ঠিক থাকবে। কিন্তু আপনি একদম যদি শরিয়া ভিত্তিক রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র এগুলো অস্বীকার করেন শুধু কল্যাণ রাষ্ট্র গ্রহণ করার জন্য, তাহলে আপনি আমসালা দুনিয়া আখিরাত সব হারাবেন। তা মৌলিকত্বটা আপনার ঠিক থাকতে হবে। আর রাজনীতি হচ্ছে সাময়িক, যেগুলো আপনারা দেখছেন কল্যাণ রাষ্ট্রের কথা, এটা 5 বছর পর এই কল্যাণ রাষ্ট্রের থিওরি নাও চলতে পারে, অন্য কোনো পরিবেশেও আসতে পারে। তো দর্শক, 71-এ ভুল স্বীকার করার যে বিষয়টা, এটা জামাতের মধ্যে ডিভাইডেড ওপিনিয়ন। একবার একটা ড্রাফট রেডি করা হয়েছিল যে না ক্ষমা চাইবে, আবার আমরাই অনেকে বলেছি না, এভাবে ক্ষমা চাওয়া না, ক্ষমা চাওয়াটা হবে দর্শক ক্ষমতা আসার পর যদি প্রশ্নটা আসে ডিল করতে হয়, যাতে ক্ষমার অন্যান্য হক, ওই যে বিচার করা, কেউ ফৌজদারি অপরাধের সাথে জড়িত থাকলে স্বচ্ছতার সাথে এই যে হক আদায় করা, এটা ক্ষমতা না আসতে সম্ভব নয়, যাতে সেটাও করা যায়। তো এক কথায় যদি বলি, জামাত ইসলামী ফরমালি ক্ষমতা আসার আগে হয়তো বা ক্ষমা চাইবে না, এটা নিয়ে দ্বিধা আছে। ক্ষমা চাওয়ার ফাঁদে যারা ফেলতে চেয়েছিলেন তাদের স্বপ্ন মনে হয় পূরণ হচ্ছে না। কিন্তু জামাত ইসলামী শহীদ মিনারে যাবে, বদ্ধভূমিতে যাবে, স্মৃতিসৌধে যাবে, এবং আমলি ক্ষমা, আমলি মুক্তিযুদ্ধের পক্ষে থাকা, এটা প্রমাণ করে দিবে। এ বিষয়ে কোনো একতলাপ থাকবে না। আর ক্ষমার অন্যান্য হক, এটা ক্ষমতায় আসলে দেখা যাবে, ওটা ক্ষমতায় আসা ছাড়া সম্ভব নয়। এক কথায় যদি বলি, জামাত ইসলামী চমক দেখাবে, সব প্রশ্নের সমাধান করবে, একটা সুন্দর গ্রহণযোগ্য সমাধান করেই জামাত রাষ্ট্র পরিচালনা করবে এবং পুরো জাতি সেটা গ্রহণ করবে সানন্দ চিত্তে। নির্বাচন কমিশন নতুন ভাবে নাটক শুরু করেছে। তাদের আচার আচরণ, কথাবার্তা সন্দেহজনক। এজন্য আগামী নির্বাচনে সব সমস্যার সমাধানই হবে। এই নির্বাচন কমিশনকে সোজা করতে, শায়েস্তা করতে যা করা দরকার সেটা এখন শুরু করা দরকার। তারা জামাত চরমনাই এনসিপির বিজয় ঠেকাতে নানান ষড়যন্ত্র করছে, যদিও সেটা ব্যর্থ চেষ্টা, কোনো লাভ হবে না। আপনি বিএনপির দালাল হলেও আপনি যদি থাকেনও, আপনার হাত ধরেই জামাত চরমনাই জিতবে। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি খালেদা জিয়ার উপদেষ্টা, এর মানে একদম ওপেন বিএনপি নেতা। অন্যান্য যারা ছিল নির্বাচন কমিশনার, রিটার্নিং কর্মকর্তা, প্রায় সবাই বিএনপির বড় বড় নেতা।
কিন্তু তাদের হাত ধরেই শিবিরের বিজয়, কিচ্ছু করার নাই। এরকম এই নির্বাচন কমিশনকে মানে চৌকাট বদলাতে হবে, এটা আমাদের থিওরি। আর না বদলালেও এদেরকে সোজা করতে হবে, যাতে এদের পিঠের চামড়া রক্ষা করতে হলেও উল্টা পাল্টা কিছু করতে না পারে। বিএনপির যে দালালি আছে এটা যেন মন থেকে একদম ঝেড়ে ফেলে। প্রফেসর ইউনূস সরকার চাচ্ছেন এটা, যে এই নির্বাচন কমিশন বিতর্কিত হয়ে গেছে, এরা বিএনপির দালাল, এটা ইউনূস সরকার স্পষ্টত দেখছেন, তাদের চোখের সামনে হচ্ছে। কিন্তু ইউনূস সরকারের থিওরি হচ্ছে যে না, এরা দালাল হোক আর যাই হোক পরিবর্তন করব না, তারাই থাকবে, এদেরকেই, ওই জাহাঙ্গীরনগরের থিওরি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিওরি, বিএনপি পন্থী যে পন্থী হোক এদের হাত ধরেই সুষ্ঠু ভোট হবে। এই জন্য এদেরকে যা করা দরকার সেটা করতে হবে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপির কিছু দালাল সরে গিয়েছেন, কিন্তু ওই দালালগুলোর ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে, ওরা ভবিষ্যতে কোনো ভালো পদ পদবি পাবে না। কিন্তু বিএনপির হয়েও যারা শেষ পর্যন্ত সততার সাথে দায়িত্ব পালন করেছে, কেন করেছে, বিএনপির হয়েও কেন তারা সুষ্ঠু নির্বাচন করতে বাধ্য হবে? কারণ হচ্ছে তারা চাকরিটা তো আর বিএনপি করে না, চাকরিটা তো করে সরকারে বা বিশ্ববিদ্যালয়ে। তাদের ছাত্ররা তো আর ছাত্রদল না, ছাত্ররা তো শিবির। এখন চাকরি তো টিকাতে হবে, পিঠের চামড়া তো টিকাতে হবে। অতএব উল্টোপাল্টা কিছু করার নাই ভাই, বিএনপি করি তাতে কি, যেটা সুষ্ঠু সেইটাই করি। নির্বাচন কমিশনের মাধ্যমে প্রফেসর ইউনূস এইটাই চাচ্ছে, সেদিকেই যাচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন নাটক করছে বিভিন্ন। দর্শক দেখেন খবর, কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে। এই যে সরকারের আস্থা আছে, আপনারা করছেন দালালি, বিএনপির দালালি করছেন, আর সরকারের আস্থা আছে, তাহলে হোয়াট ডাজ ইট মিন? এর মিনিং হচ্ছে যে সরকার আপনাদের ঘাট ধরে ডলা দিয়ে সোজা লাইনে আনবে। এই দালালি যেমন ভূত ছাড়ায় পিটাইয়া, ওইরকম আপনাদের ভূত ছাড়াবে, মানে বিএনপির দালালি ছাড়াবে। জাস্ট ডাকসু এবং জাকসু মডেল। এমনকি রাজশাহী, চট্টগ্রাম হয় বেশিরভাগই সব বিএনপি পন্থী, কিন্তু তাদের হাত ধরেই সুষ্ঠু নির্বাচন হচ্ছে বা হবে, কোনো এদিক ওদিক হবে না। এই জন্য ডাকসু নির্বাচনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন জাতীয় নির্বাচনের মডেল হচ্ছে ডাকসু নির্বাচন। কিছু করার নেই। বিএনপি পন্থী শিক্ষকরা এখন কেউ কেউ সাদা দলের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারেক রহমানের চাপে বিবৃতি দিচ্ছে, কিন্তু তারা নিজেরাও বিব্রত। বিবৃতি তো দিচ্ছি, কিন্তু আমরা তো বিব্রত। কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা আছে, ঠিক আছে, আপনাদের ঘাট ধরে লাইনে আনবে, বরং তার আগে আপনারা ভালো হয়ে যান, ওইসব দালালি টালালি ছাড়ে। যদি ভালো হয়ে যেতে পারেন, পরীক্ষায় পাশ করতে পারেন স্থানীয় সরকার নির্বাচনে, তাহলে ঠিক আছে, নইলে আপনাদের কপালে বিপদ আছে। কিন্তু নাটক কিন্তু করছে, যেমন এই শাপলা নিয়ে নাটক করছে। এনসিপি কে শাপলা প্রতীক দিতে যাচ্ছে না, বিএনপি এবং ডিজিএফআই চাপে, এটা আমরা স্পষ্ট করেছি। আবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং হবে, সেটা তো সবাই জানে। কিন্তু বিএনপি কে জিতিয়ে দেওয়ার চেষ্টা যে আপনারা করছেন, ওইটা পারবেন না, ওইটা একটা চ্যালেঞ্জ। এখানে চ্যালেঞ্জ বহুমুখী। একটা হচ্ছে যে বিএনপির পক্ষে কারচুপি করা কমিটমেন্ট আছে, কিরা করা আছে এই ইসির, এরা মাথায় হাত দিয়ে কিরা করেছে বিএনপি কে জিতিয়ে দিতে যা ইচ্ছা তা করবে, কিন্তু করতে পারবে না। ওইটা করতে পারবেন না বলে আপনাদের কাছে চ্যালেঞ্জিং, লাইনে আসতে হবে। অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চ্যালেঞ্জিং হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আক্তার আহমেদ। এত মনে করার কোনো কারণ নাই। কেন অতীতের নির্বাচনের চাইতে বেশি চ্যালেঞ্জিং হবে? ওয়াই? এটা হওয়ার তো কথা না। কারণ আওয়ামী লীগের মতো সন্ত্রাসী দল মাঠে নাই, আছে জামাতের মতো, চরমনের মতো নিরীহ ভদ্র, যারা একটা ভোট চুরির চেষ্টা করবে না। এরপরে অন্যান্য যারা আছে দর্শক, বিএনপি, হ্যাঁ বিএনপি উল্টাপাল্টা করলেও আওয়ামী লীগ তো মাঠে নাই। এবং একটা নতুন বাংলাদেশের সংবিধান, আইন সবকিছু ঢেলে সাজানো হচ্ছে, প্রশাসনকে নিউট্রালাইজ করার চেষ্টা করা হচ্ছে।
এবং আরপিইউতে অনেক নতুন নতুন বিধান সংযুক্ত করে একটা সুন্দর পরিবেশ তৈরি করার প্রচেষ্টা হচ্ছে, ট্রান্সপারেন্সি নিশ্চিত করা হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আনা হচ্ছে। এত কিছুর মধ্যে আপনি এত চ্যালেঞ্জ দেখছেন কোথায়? যেমন চ্যালেঞ্জ তো বরং কমে গেছে, সহজ হয়ে যাওয়ার কথা। যেমন ডাকসুতে ছাত্রদল ভোট চুরি করার নানান চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। অনেক চেষ্টা করেছে ভোট চুরি করতে, কারচুপি করার এমন কোন চেষ্টা নাই যে ছাত্রদল করে নাই। প্রতিপক্ষের নামে ভোট কারচুপির চেষ্টার তহমত দেওয়া। আবার ওই যে নীলক্ষেতের ব্যালট পেপার, ওটা বিএনপির নাটক ছিল, জড়িত। তাদের উত্তরায় তারা ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে রেডি করে রেখেছিল, এটা আমরা জানি। মানে সবকিছু তারা রেডি করে রেখেছিল এবং নানান ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন পাশে যে স্কুলটা, ওই কেন্দ্রেও কারচুপির চেষ্টা করেছিল। প্রতিপক্ষের এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টাও হয়েছিল, সব চেষ্টাই করেছিল, কিন্তু পারে নাই। ক্যামেরা, মিডিয়া, প্রযুক্তি, সম্ভব না, কোনো কারচুপি সম্ভব না। তাহলে তো চ্যালেঞ্জ কম। আপনি এত চ্যালেঞ্জ দেখছেন কেন? এত চ্যালেঞ্জ দেখছেন যে কারচুপি করে বিএনপিকে জিতিয়ে দিতে পারবেন না, এটা হচ্ছে চ্যালেঞ্জ। চুরি করতে পারবেন না, এটা হচ্ছে চ্যালেঞ্জ। বাস্তবে নির্বাচন আয়োজন অতীতের চাইতে অনেক সহজ হয়ে গেছে। আওয়ামী লীগ নাই, সন্ত্রাসী নাই, কালো টাকা বন্ধ, অবৈধ প্রভাব বা নানান কিছু বন্ধে সুন্দর সুন্দর নীতিমালা, আইন, নিরপেক্ষ সরকার। আবার নির্বাচনের প্রতিদ্বন্দ্বীরা ভালো, হুজুর, নিরীহ, শান্ত, কোঅপারেটিং, তথ্য প্রযুক্তি। এই হচ্ছে বাস্তবতা। নির্বাচনের চ্যালেঞ্জ কমে গিয়েছে, সুষ্ঠু নির্বাচন করার সম্ভাবনা, আরো ভালো পরিস্থিতি তৈরি হয়েছে। মানে একটা সুষ্ঠু নির্বাচন হবে, কোনো সন্দেহ নেই। এখানে এই নির্বাচন কমিশন চাইলেও চুরি করতে পারবে না। সরকার রাস্তা এই দিক থেকে, সরকার চুরি করার সব রাস্তা উপর থেকে বন্ধ করছে। যে কে কোন দলের, যেমন জামাতপন্থী কেউ যদি থেকে থাকে, সেও জামাতকে কোনো ফেভার দিতে পারবে না। কাউকে ফেভার দেওয়ার যুগ নাই, ওই যুগ গেছে। আগামীর যুগ হচ্ছে একমাত্র সুষ্ঠু নির্বাচনের যুগ। আপনি কারচুপি করতে পারবেন না, কারচুপির চিন্তা ভুলে যান। অতএব অযথা সংস্কার ঠেকিয়ে লাভ নাই, কারণ আপনি কারচুপির সব বন্দোবস্ত করলেও আপনি পারবেন না। নির্বাচন কমিশন এখনো নাটক করছে, কিন্তু এদেরকে ঘাট ধরে সোজা করতে হবে। এরা ব্যর্থ চেষ্টা করছে বিএনপি দালালি করে।